প্রিয় ছাত্রছাত্রী, ফ্রেন্ডশিপ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের তাপের ঘটনাসমূহ আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা এই ফ্রেন্ডশিপ এডুকেয়ার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা করেছো খুব ভালো, ঠিক আছে। আর যারা করনি এখনো পর্যন্ত অবশ্যই করবে, কারণ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত টপিকসগুলোকে পরপর আলোচনা করা হবে। এছাড়াও 11 এবং 12-এর রসায়ন বিভাগের তোমার ভিডিও ছাড়া হবে। তো আজকে আমার বিষয় হলো কি, তাপের ঘটনাসমূহ। আজকে আমি দ্বিতীয় পর্ব, অলরেডি আমরা প্রথম পর্ব আমি আপলোড করেছি, এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং আই বাটনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে প্রথম পর্ব। তো আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব তাপের ঘটনাসমূহ সম্পর্কে। তো আজকের আমার আলোচ্য বিষয়, এর আগের দিন আমরা কঠিনের প্রসারণ সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা কি পড়বো? তরলের প্রসারণ সম্পর্কে আজকে আমরা জানবো। তরল এবং গ্যাসের প্রসারণ সম্পর্কে আজকে আমি জানবো। তো আজকের আমার আলোচ্য বিষয়গুলো আগে জেনে নিই কি কি আছে। তো তরলের প্রসারণের প্রকারভেদ, তরলের প্রসারণ কত রকমের হয়, তরলের প্রসারণের সম্পর্ক। এখানে সম্পর্ক বলতে বোঝাতে চাইছে তরলের আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণের মধ্যে কি সম্পর্ক আছে এগুলো। এরপর আছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এবং এরপরে আছে দেখো গ্যাসের প্রসারণ, গ্যাসীয় পদার্থের প্রসারণ কিভাবে হয়, গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, বা গামা কি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, গামাপি দিয়ে প্রকাশ করা হয়। গামাপি সমান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস প্রতিষ্ঠা করো, এবং এর কিছু গাণিতিক উদাহরণ। তো আজকে এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আছে দেখো তরলের প্রসারণ। এর আমরা আগের ভিডিওতে আমরা কঠিনের প্রসারণ সম্পর্কে আমরা দেখেছিলাম। তো আজকে আমি তরলের প্রসারণ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তরলের প্রসারণ বা আমরা বলতে পারি এক্সপানশন অফ লিকুইড, অর্থাৎ তরলের প্রসারণ। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের কিভাবে প্রসারণ হয়, আয়তন কিভাবে প্রসারণ হয় সেই সম্পর্কে আমরা জানবো। আমরা আগেই জানি যে পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তরলের ক্ষেত্রে অণুগুলো তুলনামূলকভাবে কঠিনের তুলনায় একটু দূরে দূরে অবস্থান করে, তার ফলে তাদের মধ্যে আকর্ষণ বল কঠিনের তুলনায় কি হয়, কম হয়, বা অভ্যন্তরীণ যে আকর্ষণ বল আছে সেইটা অণুগুলোর মধ্যে সেটা কি হয়, কম হয়। তো তরলের প্রসারণ সম্পর্কে আজকে আমরা জানবো। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের কিভাবে আয়তন প্রসারণ হয় সেই সম্পর্কে আমরা জানবো। এটা একটা গোলতল ফ্লাক্স নেওয়া হলো। সেই গোলতল ফ্লাক্সে একটা সরু একটা কাঁচের একটা নল প্রবেশ করানো আছে কর্কের মধ্যে দিয়ে, কর্ক লাগানো আছে। সেই কর্কের মধ্যে দিয়ে গোলতল ফ্লাক্সে কর্কের মধ্যে দিয়ে একটা কাঁচের নল প্রবেশ করানো আছে। সেই কাঁচের নলে রঙিন জল প্রবেশ করানো আছে। সেই কাঁচের নলের মধ্যে রঙিন জল প্রবেশ করানো আছে। তিনখানা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে এ একটা পয়েন্ট, একটা পয়েন্ট নিলাম কি বি, এখানে একটা পয়েন্ট নিলাম কি সি, আর এখানে একটা স্কেল রাখা আছে। তাহলে প্রথম আমরা কি, এবং গোলতল ফ্লাক্সের মধ্যে কিছু পরিমাণ জল নিয়েছি। সেই গোলতল ফ্লাক্সটি একটা বড় একটা বিকার নিব। সেই বিকারের মধ্যে কিছুটা জল নিয়ে এটাকে আমরা কি করবো, হিট করব, তাপ দিব, বুনসেন বার্নার দিয়ে তাপ দিব। তাহলে কি করা হলো, একটা গোলতল একটা ফ্লাক্স নেওয়া হয়েছে। সেই ফ্লাক্সের মধ্যে সমবেদ বিশিষ্ট একটা সরু একটা কাঁচের নল কর্কের মধ্যে দিয়ে প্রবেশ করা আছে। সেই কাঁচের নলের সঙ্গে একটা স্কেল একটা আছে, এবং সেই কাঁচের নলে রঙিন জল প্রবেশ করানো আছে, এবং গোলতল ফ্লাক্সেও কিন্তু জল আছে বা তরল পদার্থ আছে। এবং সেই বিকারের মধ্যে জল নেওয়া হয়েছে এবং সেখানে কি করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়ার কারণে সেই বিকারের জল কি হবে, আস্তে আস্তে উত্তপ্ত হবে, এবং সেই উত্তপ্ত জলের মধ্যে আমরা যখন গোলতল ফ্লাক্সটা যখন প্রবেশ করাবো বা ডুবাবো, তার ফলে তোমার কি হবে, তার ফলে এখানে যে পাত্র নেওয়া হয়েছে অর্থাৎ গোলতল ফ্লাক্স যেটা নেওয়া হয়েছে তার কিছুটা আয়তন কি হবে, প্রসারিত হবে।
তার ফলে এই রঙিন জলটা তখন ওই এ থেকে কোথায় আসলো, বি বিন্দুতে আসলো। এখানে স্কেলে আমরা দেখতে পাচ্ছি এ একটা পয়েন্ট, তাহলে প্রথম অবস্থায় অর্থাৎ গোলতল ফ্লাস্কটিকে বিকারে নিমজ্জিত করার আগে পর্যন্ত রঙিন জলের পার্ট ছিল কত, এ পয়েন্টে ছিল, অর্থাৎ এ বিন্দুতে ছিল। যখনই আমরা গোলতল ফ্লাস্কটাকে বিকারের মধ্যে যখন নিমজ্জিত করলাম, কিছুক্ষণ পর দেখা গেল সেই রঙিন জলটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। এরপর কি হবে, সেই গোলতল ফ্লাস্কের মধ্যে যে তরল পদার্থ আছে তার কি হবে, তার সে কিছুটা তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করার ফলে তার আয়তন কি হবে, প্রসারিত হবে। আয়তন প্রসারিত হওয়ার ফলে সেই রঙিন জলটা আস্তে আস্তে আবার বি বিন্দু থেকে সি তে গিয়ে পৌঁছাবে। বি বিন্দু থেকে কোথায় পৌঁছাবে, এতে যাবে, এ থেকে আবার কোথায় চলে যাবে, সি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তাহলে এখানে দেখো একটা জিনিস দেখো, এই বিসিটা দুটো পয়েন্টে ভাগ আছে। তাহলে আমরা বলতে পারি দেখো যে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ যেটাকে আমরা বলতে পারি দেখো বিসি। বিসি কাকে প্রকাশ করছে, তরলের প্রকৃত প্রসারণকে। তরলের প্রকৃত প্রসারণ সমান আমরা কি বলতে পারি, পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ কোনটা ইন্ডিকেট করছিল, এ থেকে কোথায় আসছিল, বিতে। তার মানে এ থেকে রঙিন জলটা বিতে আসার কারণ কি, যখন আমরা গরম জলে বা গরম বিকারের জলে আমরা যখন গোলতল ফ্লাস্কটিকে যখন নিমজ্জিত করেছি, তার ফলে তোমার এই গোলতল ফ্লাস্কের কিছুটা আয়তন কি হয়েছে, প্রসারিত হয়েছে। তার ফলে এই গোলতল ফ্লাস্কের সেই তরলের চাপটা কি হয়েছে, কিছুটা কমে গেছে। সেই কারণে নল বেয়ে কিছুটা পরিমাণ রঙিন জল কিছুটা নিচে নেমে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি পাত্রের প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণ এখানে কি হবে, এবি প্লাস তোমার কি হবে, তরলের আপাত প্রসারণ। তরলের কি হবে, তরলের আপাত প্রসারণ। আপাত প্রসারণ কি বলতে পারি আমরা, এসি বলতে পারি। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, যে তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস কি হবে, তরলের আপাত প্রসারণ। তাহলে প্রথমে সাম্য অবস্থায়, অর্থাৎ আমরা যখন এই গোলতল ফ্লাস্কের মধ্যে যখন গোলতল ফ্লাস্কে বিকারের মধ্যে নিমজ্জিত করার আগে কোথায় ছিল, রঙিন জলটা এ পয়েন্টে ছিল। যখন নিমজ্জিত করা হলো তখন সেই রঙিন জলটা আস্তে আস্তে কোথায়, বি বিন্দুতে এসে পৌঁছালো, অর্থাৎ চাপটা কমে গেল। সেই কারণে বি বিন্দুতে এসে পৌঁছালো, অর্থাৎ এর আয়তন কিছুটা প্রসারিত হয়েছে। তার ফলে চাপটা কমে গেছে। তার ফলে তোমার এ থেকে বিতে আসলো। এ থেকে বিতে হচ্ছে কি, পাত্রের প্রসারণ। আর আবার এই গোলতল ফ্লাস্কের তরল আস্তে আস্তে কি হবে, উত্তপ্ত হবে। তার ফলে কি হবে, সেই কারণে ভিতরে চাপটা বাড়তে থাকবে গোলতল ফ্লাস্কে। সেই কারণে রঙিন জল আস্তে আস্তে বি বিন্দু থেকে আস্তে আস্তে উঠতে থাকবে এবং সি বিন্দুতে গিয়ে মনে করো থেমে গেল। তাহলে এখানে বিসিটা হচ্ছে এখানে কি, তরলের আপাত। তাহলে হ্যাঁ, তাহলে বিসিটা হচ্ছে এখানে তরলের কি, প্রকৃত প্রসারণ। আর এখানে এ থেকে সিটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে আমরা কি বলতে পারি, যে তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস কি হচ্ছে, তরলের আপাত প্রসারণ। দেখো তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই। সেই কারণে তরল পদার্থের আমরা যদি প্রসারণ নির্ণয় করতে যাই, তাহলে কোনো একটা পাত্রের মধ্যে নিতে হবে। সেই কারণে এখানে পাত্রের প্রসারণটাকে এখানে ধরা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে জলের ক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণ সম্পর্কে আমরা দেখব। জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ আমরা দেখব যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই যে উষ্ণতার পাল্লা, এই পাল্লার মধ্যে তরলের প্রসারণটা অর্থাৎ জলের প্রসারণটা সম্পূর্ণ কি, অন্যান্য তরলের তুলনায় সম্পূর্ণ বিপরীত। সেই কারণে ব্যতিক্রম বা ব্যতিক্রান্ত, সেই কারণে বলা হচ্ছে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কি, তো সাধারণত আমরা জানি যে তরল পদার্থের ক্ষেত্রে আমরা উষ্ণতা যদি আস্তে আস্তে কি করি, বাড়াতে থাকি, তাহলে কি হবে, ওর আয়তন কি হবে, আস্তে আস্তে প্রসারিত হবে। সেরকম 0 থেকে যত আমরা 4 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাব, অন্যান্য তরলের ক্ষেত্রে কি হবে, আয়তনটা কি হবে, প্রসারিত হবে। কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় যে 0 থেকে যত আমরা 4 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাব, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ালে কিন্তু ওর আয়তন প্রসারিত হবে না, আয়তন কি হবে, কমতে থাকবে। আবার 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আনা হয়, তাহলে অন্যান্য তরলের আয়তন কি হবে, সংকুচিত হবে, অর্থাৎ আয়তন প্রসারণ হবে না, আয়তনটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে।
কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় এই 4 ডিগ্রি সেলসিয়াস থেকে যত আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের দিকে আনবো, জলের ক্ষেত্রে আয়তনটা কি হবে? প্রসারিত হবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে অন্যান্য তরলের থেকে জলের প্রসারণটা সম্পূর্ণ কি বিপরীত। সেই কারণে এটাকে বলা হয় কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এই 4 ডিগ্রি সেলসিয়াস আছে, এই উষ্ণতার পাল্লার মধ্যে জলের প্রসারণটা অন্যান্য তরলের থেকে সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। সেই কারণে এটাকে বলা হয় কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার আমরা দেখব তরলের প্রসারণের প্রকারভেদ। তরলের প্রসারণ কত রকমের আছে? আমরা বলতে পারি তরলের প্রসারণ 2 ধরনের আছে। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর একটা হচ্ছে কি তরলের আপাত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ আর হচ্ছে আপাত প্রসারণ, এর উপর ভিত্তি করে 2 রকম আমরা গুণাঙ্ক পাই। একটাকে বলা হয় কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আর একটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে তরলের প্রসারণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার কি বললাম? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এটাকে গামা এ দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে প্রকাশ করা হয়। এখানে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ দিয়ে প্রকাশ করা হয়। আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটাকে গামা আর দিয়ে সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দেখলাম? তরলের প্রসারণকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, আর একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। সেই অনুযায়ী 2 রকম এখানে আমরা গুণাঙ্ক পাবো। একটাকে বলা হয় কি? একটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আর একটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা দেখব তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে কিভাবে প্রকাশ করা হয়। তাহলে এরপরে আসছে দেখো 1 নাম্বার যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এটাকে গামা এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর আমরা যদি সংজ্ঞা বলতে পারি তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো কোন তরল পদার্থের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই তরলের যে আপাত প্রসারণ হয় তাকেই বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাকে সূচিত করা হয় বা প্রকাশ করা হয়, বা এর গাণিতিক প্রকাশটা হচ্ছে গামা এ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি দেখো V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে এখানে কি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই তরলের আয়তন ছিল V1। আমরা যখন ওকে আমরা হিট করলাম, অর্থাৎ তাপ দিলাম, তাপ দেওয়ার কারণে ওর টেম্পারেচার কি হবে? আস্তে আস্তে ইনক্রিজ হবে, আস্তে আস্তে বাড়বে। সেই তাপমাত্রা হয়ে গেল মনে করো T2 ডিগ্রি সেলসিয়াস। T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন হলো কত? V2। তাহলে এখানে আয়তন প্রসারণটা কতটা হলো? V2 মাইনাস V1 প্রতি একক আয়তনে। তার মানে এটা কি দিয়ে ভাগ করব? V1 দিয়ে ভাগ করব। আর এখানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য সেই কারণে উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ T2 মাইনাস T1 দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে আমরা বলতে পারি দেখো যে গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। এর আগে আমরা যেমন কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে দেখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একইভাবে এই ক্ষেত্রেও একইভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা বলতে পারি যে গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই ক্ষেত্রে দেখো V1 V2 একক যা হবে V1 এর একক তাই হবে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু কার উপর নির্ভর করবে? টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার এককের উপর নির্ভর করবে। অর্থাৎ এই ক্ষেত্রেও সিজিএস আমরা দেখবো এর একক কি হবে? ডিগ্রি সেলসিয়াস, এসআই কি হবে? পার ডিগ্রি সেলসিয়াস, এসআই কি হবে? পার কেলভিন। ঠিক আছে। তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আরেকবার বলছি, ভালোভাবে দেখো। তাহলে আমরা বলতে পারি কোন তরল পদার্থের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই তরল পদার্থে যে আপাত প্রসারণ হয় তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। একে গামা এ দিয়ে সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি গামা এ ইজ ইকুয়াল টু, বা গামা এ সমান আমরা বলতে পারি ওর আয়তন প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ডিভাইডেড বাই কি হবে? T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে এইভাবে আমরা কি পেতে পারি যে গামা এ অর্থাৎ তরলের আপাত প্রসারণ সম্পর্কে আমরা ওর গাণিতিক রূপ এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম, কি দেখলাম? যে তরলের সিজিএস পদ্ধতিতে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? পার ডিগ্রি সেলসিয়াস, এসআই কি হবে? পার কেলভিন। তার মানে আমরা আগেও দেখেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণের একক বা ক্ষেত্র প্রসারণের একক পার ডিগ্রি সেলসিয়াস আর পার কেলভিন হচ্ছিল, সেরকম একই রকম। তাহলে এরপরে আসে দেখো তরলের
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে গামা আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাহলে আমরা কি বলবো? তাহলে কোন তরল পদার্থের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই তরল পদার্থের যে প্রকৃত প্রসারণ হয় তাকে আমরা বলতে পারি যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এটাকে গামা আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে গামা আর সমান আমরা বলতে পারি, দেখো, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই ক্ষেত্রে একইভাবে আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ V2 মাইনাস V1 হচ্ছে এখানে কি আয়তন প্রসারণ প্রতি একক আয়তনে। তাহলে এখানে V1 দিয়ে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, সেখানে T2 মাইনাস T1 অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান কি বলতে পারি? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা হয়ে গেল তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক প্রকাশ। এরও সিজিএস একক কি হবে? পার ডিগ্রি সেলসিয়াস, এসআই কি হবে? পার কেলভিন। তাহলে এই ছিল তরলের প্রসারণ সম্পর্কে আলোচনা। এরপরে আমরা চলে আসবো যে গ্যাসের প্রসারণ সম্পর্কে। এবার আমরা দেখি গ্যাসের প্রসারণ বা আমরা বলতে পারি এক্সপানশন অফ গ্যাস। তাহলে গ্যাসের ক্ষেত্রে দেখা যায় অণুগুলো তরলের তুলনায় আরো একটু দূরে দূরে অবস্থান করে। সেই কারণে গ্যাসের অণুগুলোর মধ্যে অভ্যন্তরীণ ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বা আমরা বলতে পারি অভ্যন্তরীণ আকর্ষণ বল অণুগুলোর মধ্যে খুবই কম হয়। সেই কারণে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো একটু দূরে দূরে কি করে? অবস্থান করে। সেই কারণে গ্যাসের আয়তন প্রসারণ দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে তোমার কি উষ্ণতা বা টেম্পারেচার। চাপ অর্থাৎ প্রেসার পি, আর উষ্ণতা হচ্ছে টেম্পারেচার টি। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি গ্যাসের চাপ, আর হচ্ছে গ্যাসের উষ্ণতা। আমরা বয়লের সূত্র পড়েছিলাম গ্যাসের, দেখবা এই চ্যানেলে পেয়ে যাবা, গ্যাসের আচরণ ওই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমালে আয়তন বাড়ে, অর্থাৎ বয়লের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন প্রসারণ বা আয়তন বৃদ্ধি কার উপর নির্ভর করবে? চাপের উপর নির্ভর করবে। আরটা কি উষ্ণতার উপর নির্ভর করবে। উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন কি হয়? বৃদ্ধি পায়। উষ্ণতা কমালে গ্যাসের আয়তন হ্রাস পায়। এটা কিসের সূত্র? এটা হচ্ছে চার্লসের সূত্র। আর গ্যাসের চাপের উপর গ্যাসের আয়তনের প্রসারণ, ওটা হচ্ছে তোমার কি বয়লের সূত্রে আমরা পড়েছি এগুলো। তো এই টপিকসে বা এই চ্যাপ্টারে আমরা কি দেখবো? উষ্ণতা পরিবর্তনের ফলে বা উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন প্রসারণ কিভাবে হয় সেটা আমরা দেখবো। তার মানে এখানে চাপটা আমরা আলোচ্য বিষয় নয়, উষ্ণতা বাড়ানোর ফলে গ্যাসের আয়তন কিভাবে প্রসারিত হয় সেই সম্পর্কে আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা পড়বো যে গ্যাসের প্রসারণ। তো গ্যাসের প্রসারণের ক্ষেত্রে একটা মনে রাখবা যে প্রাথমিক উষ্ণতা ধরা হয় কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এর T1টা হয়, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যে প্রাথমিক যে টেম্পারেচার বা ইনিশিয়াল টেম্পারেচার বা প্রাথমিক তাপমাত্রা, সেটা কত ধরা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয় গ্যাসের ক্ষেত্রে। তাহলে এবার আমরা দেখবো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গ্যাসের প্রসারণ বলতে বোঝাচ্ছে এখানে কোনো গ্যাসীয় পদার্থের যদি উষ্ণতা কি করা হয়? বাড়ানো হয়, তার ফলে কি হয়? ওই গ্যাসীয় পদার্থের আয়তনটা কি হয়? প্রসারিত হয়। ঠিক আছে, সেটা হচ্ছে কি গ্যাসের আয়তন প্রসারণ। তো গ্যাসের তো কেবলমাত্র আমরা আয়তন নির্ণয় করবো, দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা দৈর্ঘ্য ক্ষেত্রফল বলে এর কিছু নাই, এর কেবলমাত্র আমরা আয়তন প্রসারণ সম্পর্কে আমরা জানবো। তো আমরা প্রথমেই পড়বো যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কি দেখবো? হ্যাশট্যাগ যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? গামা পি দিয়ে প্রকাশ করা হয়। আমরা প্রথমে আলোচ্য বিষয় ওখানে লিখেছিলাম যে গামা পি দিয়ে প্রকাশ করা হয়। পি লিখছে কেন? কারণ গ্যাস এই ক্ষেত্রে আমরা কি চাপটাকে স্থির রাখবো। চাপটাকে স্থির রেখে, স্থির বলতে চাপের এখানে কোনো পরিবর্তন করব না, চাপটাকে স্থির রেখে আমরা উষ্ণতা আস্তে আস্তে কি করব? বাড়াবো। হ্যাঁ, তার ফলে যে গ্যাসের আয়তন প্রসারণ হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? গামা পি দিয়ে প্রকাশ করা হয়। এর আমরা যদি সংজ্ঞা বলি তাহলে কি বলবো? তাহলে আমরা বলতে পারি কোনো গ্যাসীয় স্থির চাপে কোনো গ্যাসীয় পদার্থের
0°C থেকে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধির জন্য ওই গ্যাসের যে আয়তন প্রসারণ হয় তাকেই বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাকেই বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞাটা আরো একবার বলছি, ভালোভাবে লক্ষ্য করো। তাহলে কি বললাম? স্থির চাপে, এখানে চাপটাকে স্থির রাখা হচ্ছে কারণ চাপের উপর গ্যাসের আয়তন প্রসারণ কি করবে? নির্ভর করবে। সেখানে চাপটাকে প্রথমে আমরা কি রাখছি? স্থির রাখছি। তাহলে আমরা বলতে পারি যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C থেকে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধির জন্য ওই গ্যাসীয় পদার্থের যে আয়তন প্রসারণ হয় তাকেই বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? এর যদি মান নির্ণয় করতে, এর যদি মান বার করতে বলে, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান গামা পি সমান হচ্ছে 1/273 বা 1/273 কি হয়? পার ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি কি? সেলসিয়াস। এসআই হলে কি বলবো? পার কেলভিন বলবো। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের কি এখানে আমরা কি পড়লাম? সংজ্ঞা পড়লাম। কি দিয়ে প্রকাশ করা হয়? গামা পি দিয়ে প্রকাশ করা হয়। আর কি পড়লাম? এখানে গামা পির ভ্যালু, গামা পি সমান কত? 1/273 পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এটা হচ্ছে কি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। হ্যাঁ, এবার আমরা গামা পির মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা প্রমাণ করবো বা প্রতিষ্ঠা করবো। এটা কিভাবে আসছে? কোশ্চেন যে গামা পি অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস প্রতিষ্ঠা করো। আমরা কোশ্চেন দিল প্রতিষ্ঠা করো বা প্রমাণ করো যে গামা পির ভ্যালু 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটা প্রতিষ্ঠা করো বা এটা কিভাবে আসছে সেটা প্রমাণ করো। তাহলে আমরা প্রথমে আমরা ধরে নিব যে মনে করি 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, এখানে নির্দিষ্ট ভর লিখবো, ভরটাকে এখানে ফিক্স রাখতে হবে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান কি লিখলাম? V0। মনে করি T1°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আমরা ধরে নিলাম কি? V1। মনে করি T2°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে কত? V2। তাহলে চার্লসের সূত্র থেকে লিখতে পারি, দেখো আমরা গ্যাসের, তোমরা যারা হয়তো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা হয়তো পড়োনি বা দেখোনি, অবশ্যই এই ভিডিওর নিচে লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা একবার দেখে নেবে। তো চার্লসের সূত্রানুসারে আমরা কি বলতে পারি? দেখো 0 থেকে আমরা কোথায় আনছি? মনে করো T1°C আনছি, অর্থাৎ টেম্পারেচার কি হচ্ছে? বাড়াচ্ছি। তাহলে 0 থেকে কোথায় আনছি? T1°C উষ্ণতা আনছি। তাহলে গ্যাসের আয়তন কি একই থাকবে না বাড়বে? অবশ্যই। টেম্পারেচার বাড়ছে, তার মানে গ্যাসের আয়তন কি হবে? অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখো লিখতে পারি যে চার্লসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? যে V1 সমান V0 কি হয়? 1 প্লাস কি হবে? T1 বাই কত হবে? 273। বোঝা গেল? তার মানে 0° উষ্ণতা আয়তন হচ্ছে কত? V0। সেই প্রাথমিক আয়তনের কত অংশ হবে? ওর যে উষ্ণতা বৃদ্ধি পাবে সেই উষ্ণতার কত হবে? 1/273 অংশ কি হবে? বৃদ্ধি পাবে। আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপ ওটা আমরা জানি, আগে পড়েছি দ্বিতীয় অধ্যায়ে। V1 সমান V0 1 প্লাস T1 বাই কত হবে? 273। ঠিক আছে। আবার যদি দেখো 0° থেকে মনে করো T2°C উষ্ণতা যদি আনা হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো V2 সমান V0 একইভাবে 1 প্লাস T2 বাই কত হবে? 200। T2 বাই কত হয়ে যাবে? 273। T2 বাই 273। তার মানে আমরা বলতে পারি, দেখো কি বলতে পারি এখানে, যে VT সমান আমরা বলতে পারি, দেখো V0 1 প্লাস T বাই কত? 273।
73। এটা মনে করা এটা 1 নম্বর সমীকরণ করে রাখলাম। এটা সাধারণভাবে আমরা যদি প্রকাশ করি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে যদি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা যদি বাড়াই, 0 থেকে কত টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, তাহলে আমরা সাধারণভাবে বা জেনারেল ইকুয়েশনটা বা সাধারণ সমীকরণটা এটা দাঁড়াবে যে ভিটি ইজিক্যাল টু V0 1 প্লাস কত হবে টি বাই 273। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম্বারিং করলাম। আবার আমরা দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়লাম, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই। দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই তাহলে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি পড়েছিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ওই গ্যাসের যে প্রসারণ হয় সেটাকে বলা হয় কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি লিখতে পারি গামা পি ইজিক্যাল টু কি লিখতে পারি V2 মাইনাস V1 ইন্টু কত বলতে পারি আমরা এটা লিখে নাম। ঠিক আছে, ওপরটা মিটিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি দেখো যে গামা পি সমান কি লিখতে পারি ভিটি মাইনাস V0 ইন্টু কত হবে টি মাইনাস কত 0। এটা আমরা কোথা থেকে পেলাম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের ভলিউম ছিল V0, এখন টেম্পারেচার ইনক্রিজ করা হলো, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হয়ে গেল ভিটি হয়ে গেল। তাহলে এখানে আয়তন প্রসারণ কতটা হলো ভিটি মাইনাস V0 প্রতি একক আয়তনে, তার মানে এখানে V0 দিয়ে ভাগ করতে হবে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে সেটা টি দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো গামা পি ইজিক্যাল টু ভিটি মাইনাস V0 ইন্টু কত হবে টি। তার মানে এখানে আমরা বলতে পারি দেখো ভিটি মাইনাস V0 কোনাকুনি যদি গুণ করি তাহলে গামা পি V0 টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো ভিটি ইজিক্যাল টু V0 মাইনাস আছে সমানের দিকে নিয়ে গেলে কি হবে প্লাস হবে, এখানে দেখো V0 আছে তার মানে V0 আমরা কমন করে রাখতে পারি, V0 1 প্লাস গামা পি ইন্টু কত হবে টি। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করব। তাহলে এটা হয়ে গেল কি, এটা আমরা পেয়ে গেলাম যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কে যে সম্পর্ক পেয়েছিলাম, গামা পি কাকে প্রকাশ করছে আয়তন প্রসারণ গুণাঙ্ককে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই কি লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই। তাহলে দেখো এবার যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুলনা করে পাই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি, এখানে আমরা 2 নম্বর সমীকরণ পেয়েছি। এখান থেকে আমরা লিখতে পারি দেখো গামা পি সমান 1/273। তাহলে এখানে দেখো ভিটি V0 এখানে 1 তাহলে এখানে টি এখানে তাহলে গামা পি সমান আমরা বলতে পারি গামা পি সমান কত বলতে পারি টি ইন্টু 1 করা যেতে পারে, তাহলে 1/273। তাহলে এখানে আমরা বলতে পারি 1/273 কি হয়ে যাবে পার ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা 273 যদি 273 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো 0.00366 আর নেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমরা দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর যদি আবার যদি ডান দিকে যদি সরে যায় তাহলে আমরা লিখতে পারি দেখো 3.66 ইন্টু 10⁻³ পার ডিগ্রি কি হবে সেলসিয়াস। তাহলে এটা হয়ে গেল কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, যেটা সেটা আমরা গাণিতিকভাবে কি করলাম প্রমাণ করলাম, তাই তো। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে গামা পি সমান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে একটা ছোটখাটো একটা অঙ্ক করা যাক, ঠিক আছে। এখান থেকে একটা আমরা অঙ্ক করি। তাহলে দেখো আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর সংজ্ঞা পড়লাম, ওর গাণিতিক প্রকাশ কি আছে, এবং ওখান থেকে আমরা ওর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা নির্ণয় করলাম। এবার আমরা ওখান থেকে একটা অঙ্ক করি, ঠিক আছে। ওখান থেকে একটা আমরা গাণিতিক একটা উদাহরণ নিচ্ছি, ওখান থেকে দেখো। তো প্রথমে দেখো লেখা আছে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত বলেছে 1 লিটার। তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটির আয়তন কত
1 লিটার, আবার 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হচ্ছে 1.2 লিটার। তাহলে এখানে যেহেতু টেম্পারেচারটা কি আছে বাড়ানো হচ্ছে, সেই কারণে আয়তনটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তখন কত হয়েছে 1.2 লিটার। বলছে ওই উষ্ণতার ওই পাল্লায়, অর্থাৎ এখানে যে উষ্ণতা যে পাল্লা কত 80 ডিগ্রি সেলসিয়াস আর কত 150 ডিগ্রি সেলসিয়াস, এই পাল্লায় গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্কের মান কত হবে বা আয়তন পোষণ গুণাঙ্কটা কত হবে। তো আমরা গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক কি সেটা আমরা আগে কিছুক্ষণ আগে আমরা পড়লাম। তো যাই হোক, এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এখানে আমরা লিখতে পারি, দেখো যে গ্যাসের প্রাথমিক উষ্ণতা বা ইনিশিয়াল টেম্পারেচার T1 সমান আমরা কি বলতে পারি 80 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের অন্তিম উষ্ণতা T2 সমান আমরা কত বলবো 150 ডিগ্রি সেলসিয়াস। আর বলতে পারি গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান আমরা কি বলতে পারি, V1 সমান আমরা বলতে পারি 1 লিটার। এখানে বলেছে প্রাথমিক আয়তন হচ্ছে 1 লিটার। গ্যাসের অন্তিম আয়তন ব্র্যাকেটে বলবো V2 সমান বলেছে 1.2 লিটার। হলো, তাহলে আমরা বলতে পারি দেখো গ্যাসের আয়তন প্রসারণ বা আয়তন বৃদ্ধি বা প্রসারণ যাই বলো, গ্যাসের আয়তন বৃদ্ধি সমান আমরা কি বলতে পারি 1.2 মাইনাস এখানে হবে কত 1, আমরা বিয়োগ করে কত পাবো 0.2 লিটার। এখানে আরেকটা জিনিস দেখো, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি সমান আমরা কি বলবো 150 মাইনাস কত করবো 80। ইনিশিয়াল প্রাথমিক টেম্পারেচার হচ্ছে, প্রাথমিক উষ্ণতা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস আর অন্তিম উষ্ণতা হচ্ছে কত 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা বৃদ্ধি কতটা হলো 150 মাইনাস 80 মানে 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি বা আমরা জানি, আমরা কি জানি যে গামা পি সমান কি বলতে পারি V2 মাইনাস V1 বা V2 মাইনাস V1, এখানে V1 ইন্টু কত হবে T2 মাইনাস কত হবে T1। তাহলে এখানে তোমার কি বার করতে হবে গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক, যেটা কি দিয়ে প্রকাশ করা হয় গামা পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে গামা পি সমান আমরা কি বলতে পারি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। দেখে মানগুলো পুট করো। তাহলে দেখো V2 মাইনাস V1 মানে হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি বা আয়তন প্রসারণ। আয়তন বৃদ্ধি কতটা হয়েছে 0.2 ইন্টু 0.2 ডিভাইডেড বাই V1 মানে এখানে প্রাথমিক আয়তন কত 1 লিটার ইন্টু এখানে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 সমান কত পেয়েছি আমরা এখানে 70। তাহলে 10 মিনিটে যদি উঠাই নিচে কত পাবো 10 পাবো, তাই তো। তাহলে এখানে দেখো 2 × 2 এটা 35 গুণ কত হবে 70। তার মানে আমরা কত পাবো 1/350। এটা আমরা কি বলবো, তাহলে আমরা বলতে পারি যে অতএব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 1/350 কি হবে পার ডিগ্রি সেলসিয়াস। এখানে যেহেতু টেম্পারেচার অর্থাৎ এখানে উষ্ণতার একক কি আছে সিজিএস আছে সেলসিয়াস, সেই কারণে আরো একবার বলে দিচ্ছি ভালোভাবে দেখো। অঙ্কটা দিয়েছে স্থির চাপে, আমরা প্রথমে পড়েছিলাম যে চাপটাকে স্থির রাখা হয়। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন হচ্ছে 1 লিটার এবং এত ডিগ্রি উষ্ণতা অর্থাৎ 150 ডিগ্রি উষ্ণতা আয়তন হচ্ছে 1.2 লিটার। তাহলে বলছে উষ্ণতার ওই পাল্লায় গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্কের মানটা কত হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম, প্রথমে লিখতে পারি যে গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 সমান কত হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস আর অন্তিম উষ্ণতা কত T2 সমান হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক আয়তন V1 সমান কত 1 লিটার এবং অন্তিম আয়তন V2 সমান হচ্ছে 1.2 লিটার। তাহলে আয়তন বৃদ্ধি বা আয়তন পোষণ কতটা হলো 1.2 মাইনাস 1, তার মানে কত পাবো 0.2 লিটার। তাহলে উষ্ণতা বৃদ্ধি সমান কত পাবো 150 মাইনাস 80 সমান হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা জানি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান আমরা কি লিখতে পারি V2 মাইনাস V1 মানে আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু কত হবে উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি দেখো V2 মাইনাস V1 মানে এখানে 0.2 হবে আর এখানে V1 সমান কত হবে 1 লিটার ইন্টু T2 মাইনাস T1 মানে কত 70।
তাহলে এখানে আমরা জানি যে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে গেলে দশমিকের পরিবর্তে 1 পাবো, এখানে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য পাবো। তাহলে 2 × 2 35 দুগুণে কত হয় 70। তাহলে আমরা কি পেয়ে গেলাম 1/350। তাহলে 1/350 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হয়ে গেল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আজকে গ্যাসের প্রসারণ এবং তরলের প্রসারণ সম্পর্কে আলোচনা করলাম, এবং বাকি যে অংশটা আছে তাপের প্রবাহ এবং এই সম্পর্কে আমরা পরবর্তী তাপের পরিবহন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আবার আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড করবো আবার তোমাদের জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।